প্রাচীনত্বের দিক থেকে এই মন্দিরের বয়স প্রায় ৬৩ বছর, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে এত প্রাচীন একটা মন্দির আজ পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে তার জৌলুস হারাতে বসেছে। মন্দিরের কড়িকাঠ, আশেপাশের দেওয়াল লক্ষ্য করলে এই দৃশ্যই স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। এখানকার যে রথটা আছে এরকম রথ আপনি ওয়েস্ট বেঙ্গলে পাবেন না, তা পুরোটাই পেতলের রথ। আজকে চলে এলাম কলকাতার প্রায় ৬২ বছরের প্রাচীন একটা মন্দিরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার জন্য, যে মন্দিরের রথযাত্রা কিন্তু খুবই বিখ্যাত। আর এলাকাবাসীর কাছে এখানকার রথ কিন্তু ঐতিহ্যের থেকে কিছু কম নয়। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি বিরাটির গোপালকৃষ্ণজিউ মন্দিরে। আর যারা যারা এই মুহূর্তে বিরাটি থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের পাড়াতেই চলে এলাম ঘুরতে ঘুরতে। আর যারা প্রথমবার এই চ্যানেলে ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে ছোট্ট করে আমি আমার পরিচয়টা দিয়ে দিতে চাইবো। নমস্কার, আমি সৌরভ। দ্য আননোন ডাইরেকশনস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে টেম্পলস অফ বেঙ্গল সিরিজের আরো একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। আর আজকের এই ভিডিওর মাধ্যমে এই গোপালকৃষ্ণজিউ মন্দিরের যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখবেন, এটা আমার অনুরোধ। আর ভিডিওর শেষে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর পারলে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে যারা এখনো এই মন্দিরের সন্ধানটা পাননি যাতে তাদের কাছেও এই ভিডিওটা পৌঁছাতে পারে। আর অবশেষে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু আপনাদের আশীর্বাদের হাতটা আমার মাথার ওপর রাখতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই বলি কিভাবে এখানে আপনারা খুব সহজে চলে আসতে পারবেন। প্রথমেই বলি, যদি আপনারা সড়ক পথে এখানে আসতে চান তবে সবার প্রথম চলে আসতে হবে বিরাটি মোড় স্টপেজে। হাওড়া, ধর্মতলা বা শিয়ালদা লোকেশন থেকে বারাসাতগামী যে কোনো বাস ধরেই চলে আসতে পারবেন এই বিরাটি মোড় স্টপেজে। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি বিরাটি মোড়েই। আর এই বিরাটি মোড়ের ঠিক সামনেই যে বড় রাস্তাটা এখন আপনারা দেখছেন এটাই হলো যশোর রোড, যার একটা দিক চলে যাচ্ছে সোজা নাগের বাজারের দিকে, অর্থাৎ যেদিক দিয়ে দেখছেন গাড়িগুলো আসছে। আর এই রাস্তারই অপর প্রান্তে চলে যাচ্ছে সোজা বারাসাতের দিকে, অর্থাৎ যেদিকে এই গাড়িগুলো সোজা চলে যাচ্ছে। নাগের বাজারের দিক থেকে আসলে এই সিগন্যালে নেবেই বাঁদিকে দেখবেন একটা রাস্তা ঢুকে গেছে। এখান থেকে আপনারা বিরাটি স্টেশন যাওয়ার অটো পেয়ে যাবেন। এই অটো ধরেই আপনাদের চলে আসতে হবে বিরাটি স্টেশনে। ভাড়া পড়বে 10 টাকা জন পিছু। আর বিরাটি স্টেশনে আসতে সময় লাগবে ওই 10 মিনিট মতন। চলে এলাম বিরাটি স্টেশনে। অটো থেকে যেখানে নামাবে সেখান থেকে একটুখানি সামনের দিকে এগিয়ে গেলেই দেখতে পেয়ে যাবেন বিরাটি স্টেশন। আচ্ছা, সড়ক পথের পর এবার বলি, যদি রেলপথে আপনারা এখানে আসতে চান সেক্ষেত্রে আপনাদের নিকটবর্তী স্টেশন থেকে চলে আসতে হবে বিরাটি স্টেশনে এবং তারপর 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে স্টেশন থেকে বাইরে বেরোতে হবে। আর যদি আমার মতনই অটোয়ে আসেন সেক্ষেত্রে রেল লাইন পার হয়ে ওপারে চলে যেতে হবে। রেল লাইন পার হয়ে প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসে এই রাস্তাটা দিয়েই সামনের দিকে সোজা কিছুটা হেঁটে যেতে হবে। আর এই যে অটোগুলো দেখছেন দাঁড়িয়ে রয়েছে এগুলো কিন্তু বেলঘরিয়া স্টেশন থেকে আসছে। তাই যারা বেলঘরিয়া স্টেশন থেকে এখানে আসতে চাইছেন তারা কিন্তু ডাইরেক্ট অটো পেয়ে যাবেন এখানে আসার। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এই রাস্তাটা দিয়ে কিছুটা হেঁটে আসার পর প্রথম যে ডান দিকে রাস্তাটা ঢুকে যাচ্ছে এই রাস্তা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতন হাঁটলেই পৌঁছে যাবেন শ্রী শ্রী কৃষ্ণগোপালজিউ মন্দিরের একদম সামনে। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি মন্দিরের প্রধান প্রবেশদ্বারের একদম সামনে। আর এই মন্দিরটি প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 12টা ও বিকেল 4টে থেকে রাত্রি 8:30 অবধি খোলা থাকে। এই সঙ্গে আরো একটা কথা আপনাদের জানিয়ে রাখতে চাইবো, এই মন্দিরের সামনে কিন্তু গাড়ি পার্কিং এর কোনো রকম ব্যবস্থা নেই। প্রধান প্রবেশদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করে একদম মাঝখানেই রয়েছে মূল মন্দিরটি, যেখানে শ্রী শ্রী কৃষ্ণগোপালজিউ এর শ্রী বিগ্রহ স্থাপিত রয়েছে। মূল মন্দির ছাড়াও মূল মন্দিরের ঠিক বাম পাশেই রয়েছে একটি বিশাল বড় নাম মন্দির এবং নাম মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি শিব মন্দির। আর মূল মন্দিরের ঠিক ডান পাশেই রয়েছে একটি সুসজ্জিত বাগান। আর এই বাগান সংলগ্ন পাশেই রয়েছে একটি দুর্গা মন্দিরও। আসুন এবার বাঁদিক দিয়ে এই মন্দির চত্বরটা একটু ভালো করে ঘুরে দেখে নেওয়া যাক। প্রথমেই দর্শন করে নেওয়া যাক নাম মন্দির। মন্দিরের সামনেই রয়েছে একটা বিশাল বড় ঠাকুর দালান। এখানে বেশ কয়েকটি বেঞ্চের ব্যবস্থাও করা রয়েছে, যাতে যাদের পায়ে ব্যথা বা বাড়ির বয়স্ক মানুষরা এখানে বসেই ঠাকুরের দর্শন করতে পারেন।
এই মন্দিরে মূলত পূজিত হন শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও শ্রী চৈতন্য দেব। অন্যান্য মন্দিরগুলোর সাথে সাথেই এই মন্দিরেও প্রতিদিন দুবেলাই নিত্য পুজো হয়, আর এখানে সন্ধেবেলা 7টা থেকে কীর্তনও অনুষ্ঠিত হয়ে থাকে। এই মন্দিরের দুপাশে সাজিয়ে রাখা রয়েছে বহু পুরাতন মূর্তি, যেগুলো দেখলে আপনাদের এক একটা পৌরাণিক কাহিনীর কথা মনে পড়ে যাবে। যেমন ধরুন বিষ্ণুর অষ্টনাগের ওপর শয্যা দৃশ্য, সঙ্গে রয়েছেন লক্ষ্মী দেবী, সঙ্গে রয়েছেন ব্রহ্মা ও দেবাদিদেব মহাদেব। এখানে এরকম আরো নানান ধরনের মূর্তি চোখে পড়বে। মূলত এই মন্দিরে ঝুলন যাত্রার সময় এই মূর্তিগুলি ব্যবহার করে এখানকার ঝুলন সাজানো হয়ে থাকে, আর এখানে ঝুলন যাত্রাও কিন্তু খুব বড় করে হয়ে থাকে। এই মন্দিরের পাশেই দেওয়ালে এখানকার বার্ষিক কর্মসূচির একটি তালিকা চোখে পড়ল, যেটা দেখে বুঝতে পারলাম যে এখানে দোলযাত্রা, রথযাত্রা, জন্মাষ্টমী, অন্নকূট, এমনকি দুর্গাপুজো সহ মোটামুটি সমস্ত ধরনের অনুষ্ঠানই খুব বড় করেই অনুষ্ঠিত হয়ে থাকে। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি শিব মন্দির, আর শিব মন্দিরের ঠিক সামনেই বিরাজমান রয়েছেন নন্দী মহারাজ। আসুন এবার দর্শন করে নেওয়া যাক এখানকার শিব মন্দিরটি। এই মন্দিরে দেবাদিদেব মহাদেব শ্রী শ্রী গোপেশ্বর দেব নামে পূজিত হন। এই মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে একটি শিবলিঙ্গ, এবং ভক্তরা চাইলে এখানে দুবেলাই বাবাকে জলাভিষেক করাতে পারেন। আর এখানে শিবরাত্রি, নীলষষ্ঠী সহ বাবার সমস্ত বিশেষ দিন কিন্তু খুবই ধুমধাম সহকারে পালিত হয়ে থাকে। এই মন্দিরের পাশেই রয়েছে একটি বিশাল বড় শিব মূর্তি। মূল মন্দিরের ডান পাশে রয়েছে একটি ছোট্ট সুসজ্জিত বাগান। এই জায়গাটা কিন্তু এই মন্দির চত্বরের অন্যতম একটা আকর্ষণীয় কেন্দ্র। আর এই বাগানের একদম শেষ প্রান্তে রয়েছে একটা ছোট্ট শিব ঠাকুরের মূর্তি। সন্ধ্যেবেলা এখানে আলোগুলো জ্বলে যাওয়ার পর এই জায়গার সৌন্দর্যতাটা যেন আরো বর্ধিত রূপ পায়। আর এই বাগানের পাশেই রয়েছে একটা ছোট্ট দুর্গা মন্দিরও। আসুন এবার দর্শন করে নেওয়া যাক এখানকার দুর্গা মন্দিরটিও। এই মন্দিরের সাথেই কিন্তু রয়েছে একটি বেশ বড় ঠাকুর দালানও, যেখানে বসে ভক্তরা মায়ের নাম ধ্যান করে থাকেন। আর এই ঠাকুর দালানেরই একটি অংশে হিন্দু ধর্মের 10 মহাবিদ্যা অর্থাৎ 10 জ্ঞান দেবীর উপস্থিতিকেও কিন্তু বোঝানো হয়েছে। এই মন্দিরে মা দুর্গা শ্রী শ্রী কাত্যায়নী দেবী রূপে পূজিত হয়ে থাকেন। এখানে মায়ের যে বিগ্রহটি রয়েছে তা কিন্তু অষ্টধাতুর দ্বারা নির্মিত। এখানে কিন্তু দুর্গাপুজো খুব বড় করে হয়ে থাকে, যা চলে টানা 10 দিন। এখানে দুর্গাপুজোর সময় মহালয়ের পরের দিনই মায়ের ঘট প্রতিষ্ঠা হয়ে যায়। আসুন এবার এই মন্দির সম্বন্ধে আরো কিছু তথ্য জেনে নেওয়া যাক এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা তারই বর্তমান বংশধরের থেকে। নমস্কার, আপনার নাম আর পরিচয়টা যদি একটু প্রথমে বলেন। আমার পরিচয় বলতে, এটা গোপালজিউ ট্রাস্ট এস্টেট। হ্যাঁ, তা ওনার যে মূর্তিটা রয়েছে, ওনার আমি 4th জেনারেশন। আচ্ছা, তো একটু এই মন্দির সম্বন্ধে বিশেষ কিছু মন্দির সম্বন্ধে বলা বলতে কি বলতো, আজকে আপনি বোর্ড তো দেখলেন, জীবন কৃষ্ণ কুণ্ডু ধরুন 61 সালে এটাকে শুরু করেছেন। এবার সেইখান থেকে চলে আসতে নিয়ার অ্যাবাউট ধরুন 70 বছর মতন চলছে। তা এখন একটু রেনোভেটের জন্য কাজ চলছে, দেখলেন ওখানে একটু ভাঙাচোরা রয়েছে, এটা দেখতে ভালোই লাগছে আর কি, কিন্তু কাজ চলছে। সবাইকেও এমনি বলছি যে একটুখানি সবাই যদি সাহায্য করে আরো ভালো হয়। হ্যাঁ, আমি কিউআর কোডটাও দেখতে পেলাম, আমি ভিডিওর এখানেও স্ক্রিনের মধ্যেও দিয়ে দেব। কিউআর কোডটা দিয়ে দেবেন একটু, যদি সবাই সাহায্য করে খুব ভালো। ঠাকুরের জন্য মুক্তি দান করা তো সবার পছন্দ। কিছুই না, আমাদের কোনো ব্যাপার না, গোপালের জন্য যদি সবাই সাহায্য করেন একটুখানি, মন্দিরটা একটুখানি হবে আর কি। একটু এই মন্দির তৈরির ইতিহাসটা আপনার যতটা জানা একটু বলুন। মন্দির তৈরির ইতিহাস বলতে, একটা সময় জীবন কৃষ্ণ কুণ্ডু মহাশয় কিছু জমি কিনেছিলেন। জমি কিনে এবার ওনার ইচ্ছা হয়েছিল যে একটা গোপালের মন্দির বানাবো। তা উনি পুরোটা শেষ করতে পারেননি। পরে আমার দাদু গোলকনাথ কুণ্ডু ওটাকে কমপ্লিট করেন, তারপরে তো বাবা আমি রয়েছি, এই আর কি। মানে বর্তমানে আপনারাই এই মন্দিরের পুরো পরিচালনা দায়িত্বভারে রয়েছে। আর এই মন্দিরে কিছু বিশেষ বিশেষ পুজো সম্বন্ধে বলুন। এই মন্দিরে পুজো বলতে আপনার সবই পুজো হয় এখানে। ধরুন রথ হয় এখানে, রথ, দুর্গাপুজোটা এখানে 10 দিনের। আচ্ছা, 10 দিনের দুর্গাপুজো 10 দিনে বলতে আপনার মহালয় 5 দিন থেকে ঘট বসে যায়, আর আপ টু দশমী পর্যন্ত। আচ্ছা, পুরো 10 দিন ব্যাপী পুজো চলে। আচ্ছা, রথ এখানে আপনি দেখতে পারেন, আপনি বলতে পারি যে
এখানকার যে রথটা আছে এখন তো বন্ধ রয়েছে, বাঁধা রয়েছে, পাবেন না আপনি। এরকম রথ আপনি ওয়েস্ট বেঙ্গলে পাবেন না, তা পুরোটাই পেতলের রথ। আচ্ছা, মানে এটা রথযাত্রার সময়, এটা রথযাত্রার সময় বেরোয়। আপনি রথের দিন এখানে 9 দিন এখানেই পড়ে থাকে, দেখতেই পাবেন। আচ্ছা, হ্যাঁ, তারপরে ঝুলন যাত্রা হয়, জন্মাষ্টমী হয়, দুর্গাপুজো তো বললামই আপনাকে, তারপরে শিবরাত্রির হয়, বই পড়া হয়ে গেল, মানে যেটাকে আমি দোলের আগে হোলিকা দহন যে নেয়া পড়া বলা হয়, ওইটা হয়ে গেল। এই সবই মোটামুটি আপনি সব পুজোই পাবেন এখানে। আচ্ছা আচ্ছা, সবই হয়। আচ্ছা, আর আরেকটা জিনিস একটু আমার জানার ইচ্ছা ছিল, যে আমি শুনেছিলাম এখানে একটা সময় ঝুলনে খুব বড় মেলা অনুষ্ঠিত হতো, তো মেলা মেলাটা হয়? আসলে ব্যাপারটা কি বলুন, মেলাটা বরাবরই বাইরে হতো। আচ্ছা, এবার বাইরে পর্যন্ত প্রশাসনের ব্যাপার বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে লোকজনেরও একটা বিশাল ক্রাউড তৈরি। তারপরে এখানে আগে, এখন ওটা উঠেও গেছে বলতে পারেন আপনি, নার্সিংহোম ছিল আমাদের গরিতে একটা, সেখানে একটা প্রবলেম ছিল। আচ্ছা, এইসব নিয়ে বন্ধ হয়ে গেছে আর কি। আচ্ছা, মেলা হয় এখনো, ছোট, সেরকম বড় নয়। মানে আগে সবকিছুই তো আর আগের মতন নেই, আস্তে আস্তে সময়ের সাথে সব নিয়ে কি আগের মতন এখন তো নেই, এগুলোর ব্যাপ্তি কমে যাচ্ছে। ওই জন্য এই তবু চলছে, আমরাও চেষ্টা করছি, চলে যাচ্ছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসুন এবার যাওয়া যাক মূল মন্দিরের দিকে। এই মন্দিরের ঠিক সামনেই প্রতিষ্ঠিত রয়েছে এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা, অর্থাৎ স্বর্গীয় শ্রী শ্রী জীবনকৃষ্ণ কুণ্ডু মহাশয়ের একটি মূর্তি, যা আপনারা এই মন্দিরে ঢোকার মুখেই দেখতে পাবেন। প্রাচীনত্বের দিক থেকে এই মন্দিরের বয়স প্রায় 63 বছর, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে এত প্রাচীন একটা মন্দির আজ পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে তার জৌলুস হারাতে বসেছে। মন্দিরের কড়িকাঠ, আশেপাশের দেওয়াল লক্ষ্য করলে এই দৃশ্যই স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। তাই মন্দির কমিটির তরফ থেকে এখানে আগত ভক্তদের উদ্দেশ্যে কিউআর কোডের মাধ্যমে একটাই আবেদন করা হচ্ছে, যাতে তারা তাদের সাধ্য মতন আর্থিক সাহায্য দান করেন এই মন্দির সংস্কার কল্পে, তাতে এই মন্দিরটি হয়তো আবার আগের মতন তার জৌলুস ফিরে পাবে। এখানে 1370 বঙ্গাব্দে জীবনকৃষ্ণ মহাশয়ের স্মৃতিতে একটি গ্রন্থাগারও নির্মাণ করা হয়। বাংলার 1361 যখন কলকাতা শিমুলিয়া কাঁসারিপাড়া নিবাসী স্বর্গীয় শ্রী শ্রী জীবনকৃষ্ণ কুণ্ডু মহাশয় এই স্থানে এই মন্দিরের শুভ নির্মাণ কার্য শুরু করেন, এবং পরবর্তীকালে অর্থাৎ বাংলার 1369 সালে ওনারই সুপুত্র শ্রী শ্রী গোলকনাথ কুণ্ডু মহাশয় এই মন্দিরের শুভ নির্মাণ কার্য সম্পন্ন করেন, এবং এই মন্দিরে বৃন্দাবন বিহারী লাল শ্রী শ্রী কৃষ্ণগোপাল জিউয়ের শ্রীবিগ্রহ স্থাপন করেন। অর্থাৎ প্রথমেই আপনাদের যেটা বললাম, প্রাচীনত্বের দিক থেকে কিন্তু এই মন্দিরের বয়স প্রায় 63 বছর। এখানকার গর্ভগৃহের মূল প্রবেশদ্বারের ওপরের অংশে বেশ কিছু নকশা কাটা চোখে পড়বে, যদিও সময়ের সাথে সাথে এবং সংরক্ষণের অভাবে এই নকশার এখন বেশিরভাগটাই অস্পষ্ট। গর্ভগৃহের সামনের এই নাট মন্দিরের বিভিন্ন দেওয়ালে নানান ধরনের পৌরাণিক কাহিনী স্থান পেয়েছে, এবং দেওয়ালে যদি লক্ষ্য করেন তাহলে বিষ্ণুর 10 অবতারের এক একটি অবতারকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এখানে আর যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরের নাট মন্দিরের তুলনায় এই গোপাল মন্দিরের নাট মন্দির কিন্তু সব থেকে বড়। আসুন এবার যাওয়া যাক মূল গর্ভগৃহের দিকে। এই গর্ভগৃহে মোট 3টি সিংহাসন রয়েছে, যা রূপোর দ্বারা নির্মিত, এবং মাঝ বরাবর সিংহাসনে বিরাজমান রয়েছেন গোপাল ঠাকুর তার অষ্টসখীদের সাথে। এই প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি, এখানকার এই গোপাল মূর্তিটি কিন্তু সোনার তৈরি, এবং সঙ্গে অষ্টসখীদের যে মূর্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু অষ্টধাতু দ্বারা নির্মিত। গোপাল ঠাকুরের সিংহাসনের ঠিক বাম পাশের সিংহাসনেই বিরাজমান রয়েছেন জগন্নাথ দেব, বলরাম দেব ও দেবী সুভদ্রা। একইভাবে গোপাল ঠাকুরের ঠিক ডান পাশে বিরাজমান রয়েছেন সিদ্ধিদাতা শ্রী গণেশ, লক্ষ্মী দেবী, সরস্বতী দেবী ও নারায়ণ দেব। আপাতত মন্দির বন্ধ হয়ে যাবার সময় হয়ে গেছে, তবে বিকালবেলা যখন এই মন্দিরটা আবার খুলবে তখন এখানকার সন্ধ্যা আরতির কিছুটা অংশ আপনাদেরকেও দর্শন করাবো। ঘড়ির কাঁটায় এখন সময় হলো সন্ধ্যে 6টা মতন, আর কিছুক্ষণের মধ্যেই এখানকার সন্ধ্যা আরতিও শুরু হয়ে যাবে। এখানকার সন্ধ্যা আরতি এই গোপাল মন্দির থেকে শুরু হয়, এবং এই মন্দিরের সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই এখানকার আরো অন্যান্য মন্দিরগুলোতে যান এবং সেখানেও সন্ধ্যা আরতি সারেন। ভিডিওটা যাতে বেশি বড় না হয়ে যায়, তাই বাকি মন্দিরগুলোর সন্ধ্যা আরতি আর এই ভিডিওতে দেখাচ্ছি না।
সমস্ত মন্দিরে সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর গোপাল মন্দিরে প্রবেশের ঠিক সামনেটাই প্রত্যেক দিন কীর্তন অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন বয়সের মানুষদের যোগদান সত্যি চোখে পড়ার মতন থাকে। এখানে এলামই যখন সন্ধেবেলা, তাই ভাবলাম এখানকার কীর্তনের কিছুটা অংশ ক্যামেরাবন্দি করে রাখি, আর এখানকার কীর্তনের কিছুটা অংশ আপনাদের জন্য এই ভিডিওতে তোলা রইল। আশা করছি এই মুহূর্তে আমার যে গুরুজনেরা এই ভিডিওটা দেখছেন তাদের হয়তো একটু বেশি ভালো লাগবে। ভিডিওটা শেষ করব এবার, তবে ভিডিওটা শেষ করার আগে মনে হলো এই মন্দির চত্বরের সান্ধ্যকালীন দৃশ্যটাও একটু আপনাদের সাথে ভাগ করে নিই। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আর এই যে শিব ঠাকুরের মূর্তিটা দেখছেন, এটা আপনাদের দিনের আলোয় দেখিয়েছিলাম, আর দেখুন সন্ধেবেলায় নীলচে আলোয় সত্যি এই জায়গাটা যেন একটা আলাদাই নৈসর্গিক অনুভূতি সৃষ্টি করছে মনে, তাই না? আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই গোপালকৃষ্ণজি মন্দিরের যাবতীয় তথ্য দিতে পেরেছি। তবে তারপরেও যদি কিছু বাকি রয়ে গিয়ে থাকে তাহলে কমেন্ট সেকশন খোলা রইল, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করব, কথা দিলাম। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আর আমাদের ফেসবুক পেজটাও কিন্তু ফলো করে রাখতে ভুলবেন না। আর ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।